মার্কিন ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তখন সেই আগুনের হলকা এসে লেগেছে ইসলামাবাদে। মধ্যপ্রাচ্যের এই প্রলয়ঙ্করী যুদ্ধের আঁচ এখন পারস্য উপসাগর ছাড়িয়ে পাকিস্তানের অলিতে গলিতে। পরিস্থিতি এতটাই জটিল যে দশকের পর দশক ধরে চলে আসা পাকিস্তানের ভারসাম্য রক্ষার নীতি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। একদিকে ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী ইরান, অন্যদিকে আজীবনের দাতা সৌদি আরব এবং সমরাষ্ট্রের যোগানদাতা আমেরিকা, এই তিন চাকার রথে পিষ্ট হচ্ছে পাকিস্তানের কূটনীতি। কোনো এক পক্ষ বেছে নেওয়ার জন্য পাকিস্তানের উপর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ এখন আর অনুরোধের পর্যায়ে নেই, তা সরাসরি হুমকিতে রূপ নিয়েছে। পাকিস্তান এখন আক্ষরিক অর্থেই এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যার একদিকে ভূরাজনীতির লাভা আর অন্যদিকে দেশের ভেতরে চরম নাগরিক অসন্তোষ। ঐতিহাসিকভাবেই পাকিস্তান ছিল সৌদি আরব এবং ইরানের পারস্পরিক প্রভাব বিস্তারের লড়াইয়ের এক উর্বর ক্ষেত্র। সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে যে বরফ গলেছিল, তাতে ইসলামাবাদেরও একটা বড় ভূমিকা ছিল। কিন্তু 2026 সালের এই বসন্তে সেই শান্তি চুক্তির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সরাসরি যুদ্ধ। আফগান সীমান্তে তালেবানদের সঙ্গে নিত্যদিনের সংঘর্ষ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র বিদ্রোহ আর ধুঁকতে থাকা অর্থনীতি, সব মিলিয়ে পাকিস্তান এখন মরার উপর খাড়ার ঘাড় কবলে। ইরান যখন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক সুনির্দিষ্ট ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন সৌদি আরবের মতো দেশগুলো পাকিস্তানকে তাদের প্রতিরক্ষা চুক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু তেহরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা পাকিস্তান জানে, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর অর্থ হলো নিজের ঘরের ভেতরেই আগুন জ্বালিয়ে দেওয়া। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদত বরণ বা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের রহস্যময় অবস্থান। সারা বিশ্বের মুসলিম দেশগুলো যখন এই ঘটনায় ফুঁসছে, ইসলামাবাদ তখন অদ্ভুত এক কৌশলী নীরবতা বেছে নিয়েছে। তারা সরাসরি কোনো নিন্দা না জানিয়ে কেবল দায়সারা উদ্বেগ প্রকাশ করেছে। অথচ এর কয়েকদিন পরই যখন ইরান পাল্টা জবাবে উপসাগরীয় দেশগুলোর উপর আক্রমণ চালায়, তখন নিন্দা জানাতে বিন্দুমাত্র সময় ক্ষেপণ করেনি পাকিস্তান সরকার। এই নগ্ন দ্বিচারিতা পাকিস্তানের সাধারণ মানুষের চোখে ধরা পড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই নমনীয়তার মূল সুতো বাঁধা রয়েছে ওয়াশিংটনে। দ্বিতীয় মেয়াদ ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সম্পর্ক এখন তুঙ্গে। ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের পরামর্শের উপর অনেকাংশেই নির্ভর করছে। এমনকি গাজা ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়ন এবং আফগানিস্তানের সঙ্গে চলমান লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন খোলাখুলিভাবে পাকিস্তানকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে। কিন্তু এই ডলার কূটনীতির মাসুল দিতে হচ্ছে রাজপথে। পাকিস্তানের বুদ্ধিজীবী মহল এবং সাধারণ জনগণের একটি বিশাল অংশ অভিযোগ করছে যে সরকার কার্যত নিজেদের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। বিশেষ করে পাকিস্তানকে দিয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশের ভেতরে তীব্র হাসাহাসি এবং ক্ষোভের জন্ম দিয়েছে। করাচি থেকে লাহোর প্রতিটি শহরে এখন স্লোগান উঠছে সরকারের বিরুদ্ধে। করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভরত জনতার উপর পুলিশের গুলি চালানোর ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে কারফিউ জারি করে আর রাস্তাঘাট বন্ধ করে প্রতিবাদ দমানোর চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনের ভেতরে থাকা ক্ষোভের আগুন নেভানোর কোনো উপায় প্রশাসনের জানা নেই। করাচির রাস্তায় এখন সাধারণ মানুষ বলছে, আমাদের নীতি নির্ধারকরা কি তবে আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইন্ধন যোগাচ্ছে? ঠিক এই অস্থিরতার সুযোগ নিচ্ছে প্রতিবেশী ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর এবং প্রতিরক্ষা ক্ষেত্রে গভীরতার সহযোগিতা ইসলামাবাদের কপালে উদ্বেগের নতুন রেখা এঁকে দিয়েছে। চারপাশ থেকে যখন ভারত, আফগানিস্তান এবং অভ্যন্তরীণ বিদ্রোহীরা ঘিরে ধরছে, তখন এই বহুমুখী কূটনৈতিক চাপ সামাল দিতে না পেরে পাকিস্তান এখন অনেকটাই দিকভ্রান্ত।
সৌদি আরবের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তির দোহাই দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের দিকে পা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন, তা আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ শিয়া সুন্নি সংঘাতের উপরে একটি বড় আঘাত হতে পারে। পাকিস্তানের সেনাবাহিনীর ভেতরেও এই নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। নিচুতলার সৈনিকেরা যেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে নারাজ, সেখানে ওপরতলার নেতৃত্ব আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতাকে নিজেদের অস্তিত্ব রক্ষার হাতিয়ার হিসেবে দেখছে। অর্থনৈতিকভাবেও পাকিস্তান এখন এক ভয়াবহ সংকটের মুখে। ইরান যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় কিংবা তলদেশের সাবমেরিন কেবল কেটে দেয়, তবে পাকিস্তানের রেমিটেন্স প্রবাহ এবং জ্বালানি সরবরাহ এক ধাক্কায় বন্ধ হয়ে যাবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ পাকিস্তানি শ্রমিকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যুদ্ধের কারণে যদি সৌদি আরব বা দুবাই থেকে শ্রমিকদের ফেরত আসতে হয়, তবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চীন এই পরিস্থিতিতে পাকিস্তানকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করলেও বেইজিং এখন নিজেই ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ব্যস্ত। ফলে পাকিস্তান এখন কাউকেই পাশে পাচ্ছে না। না আছে ইরানের সমর্থন, না আছে আমেরিকার নিঃস্বার্থ বন্ধুত্ব, না আছে চীন। পাকিস্তানের জন্য এই সময়টা এক চরম অগ্নি পরীক্ষার। দোদুল্যমান নীতি আঁকড়ে ধরে আর কতদিন টিকে থাকা যাবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। আঞ্চলিক উত্তাপ আর ঘরোয়া অসন্তোষের এই মিশেল দেশটিকে এক চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। যদি দ্রুত একটি বাস্তবসম্মত এবং স্বাধীন পররাষ্ট্র কৌশল ঠিক করা না যায়, তবে পাকিস্তান কেবল আন্তর্জাতিক ময়দানেই একলা হয়ে পড়বে না, বরং দেশের ভেতরেও এক বড় ধরনের গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। সৌদি আরব এবং ইরানের মধ্যে সঠিক পক্ষ বেছে নিতে ব্যর্থ হওয়া নয়, বরং নিজের দেশের মানুষের পালস বুঝতে না পারাই হতে পারে বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। করাচি আর লাহোরের কারফিউ আর কতদিন এই চাপা ক্ষোভকে আটকে রাখবে, তা এখন দেখার বিষয়। পাকিস্তান কি পারবে এই ভূরাজনৈতিক মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি আমেরিকার ফ্রন্টলাইন স্টেট হওয়ার নেশায় আবারও নিজের সর্বনাশ ডেকে আনবে?